রুরাল সোসিওলজি। তাহলে এটা তোমাদের আগেও পড়া আছে হয়তো, তারপরেও সেভাবে মোটামুটি আমরা আর একটু ইয়ে করব। সোসিওলজি যেটা, এটা হচ্ছে সামাজিকতা একটা বিষয় আছে। তোমরা যখন অ্যানিমাল হাজবেন্ডারি গ্রাজুয়েট হবা তখন তোমাদেরকে বিভিন্ন ফিল্ডে গিয়ে কাজ করতে হবে। তো কিভাবে ক্লায়েন্ট ক্লায়েন্ট বলতে আমাদের ফার্মার, যারা ফার্ম ওনার, এদের সাথে কিভাবে কথা বলতে হবে, কিভাবে চলতে হবে, তাদেরকে পরামর্শ দিতে হবে, বিভিন্ন বিষয় আছে। এবং নতুন এলাকায় যখন কেউ চাকরি নিয়ে কাজ করতে যাওয়া, সেই পরিবেশ সম্পর্কে জানা থাকবে না, কিন্তু নিজেকে অ্যাডাপ্ট করার জন্য এইসব বিষয় জানা দরকার। তো এমনিতেই ইউনিভার্সিটির স্টুডেন্টরা অনেকটা সে নিজেকে যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে খাপ খাইয়ে নিতে পারে। তো সেটা তোমাদের ক্যাপাসিটি আছে, আরো বাড়বে ডে বাই ডে বিভিন্ন ধরনের জ্ঞান অর্জনের মাধ্যমে। তো তারই ধারাবাহিকতায় আমরা যে রুরাল সোসিওলজি যেটা আছে সেটা আমরা একটু পড়ব। সোসিওলজি দুইটা শব্দ থেকে আসছে, সেটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড আর একটা গ্রিক, সোসাস বা সোসিয়াস যা বলো, মিনিং কম্প্যানিয়ন। আর গ্রিক ওয়ার্ডটা হচ্ছে লোগোস, যার মানে হচ্ছে সায়েন্স আর স্টাডি, জ্ঞান বলি আমরা। যেমন লগোস মানে হচ্ছে জ্ঞান যেটা। সো আমরা বলতে পারি যে সোসিওলজি হচ্ছে সায়েন্স অফ সোসাইটি। সোসাইটি যে সায়েন্স সেটাই সোসিওলজি। তো এখানে অনেকগুলা সংজ্ঞা দেওয়া আছে, যেমন অগাস্ট কোত সংজ্ঞা দিছে, তারপরে কিংসলে ডেভিস। তো অগাস্ট কোত যে সংজ্ঞাটা দিয়েছেন, বলা আছে সোসিওলজি ইজ দ্য সায়েন্স হুইচ ডিসকাস উইথ সোসাইটি। আমি খুব সংক্ষেপে এবং আগাবো, যেটা সোসাইটি নিয়ে ডিসকাস করে সেটাই হচ্ছে আমাদের সোসিওলজি। রুরাল সোসিওলজি কি, স্যান্ডারসন একটা সংজ্ঞা দিচ্ছেন, সেটা হচ্ছে রুরাল সোসিওলজি ইজ দ্য সোসিওলজি অফ রুরাল লাইফ ইন দ্য রুরাল এনভায়রনমেন্ট। রুরাল লাইফ ইন দ্য রুরাল এনভায়রনমেন্ট, সেটা হচ্ছে রুরাল সোসিওলজি। জাস্ট সোসিওলজির সাথে আসবে হচ্ছে রুরালটা, রুরাল লাইফ ইন দ্য রুরাল এনভায়রনমেন্ট। নেক্সট, সংজ্ঞার পরে ইম্পর্টেন্স অফ রুরাল সোসিওলজি, চারটা পয়েন্ট আছে এখানে। ইম্পর্টেন্স অফ রুরাল সোসিওলজি, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেই আমি, ফাইনালে বলো মিডে বলো, মিডে হইলে 4 মার্ক দেই, ফাইনালে স্যার 4। স্ক্রিন দেখা যায় না, কথা বলা যায় কি? স্ক্রিন দেখা যায় না তো স্যার। কি দেখা যায় না? স্যার স্ক্রিন শেয়ার এখন না না, স্ক্রিন শেয়ার করছি না, ওটা আছে আমার সফট কপি, বুঝছো, কিন্তু আমি ওটা করছি না। তো এমনিতেই তোমরা একটু ইয়ে করো, জাস্ট আমি যে বলবো সেটা শুধুমাত্র হেডিংটা লিখে রেখো। যেমন এই যে মাত্র বললাম, ডেফিনিশন বললাম দুইটা, সোসিওলজি অ্যান্ড রুরাল সোসিওলজি দুইটা। আর একটা বলেছি হেডিং যেটা, ইম্পর্টেন্স অফ রুরাল সোসিওলজি। শুধু তুমি এটা লিখে রাখো যে ইম্পর্টেন্স অফ রুরাল সোসিওলজি। স্ক্রিন শেয়ার দিয়ে তোমাদের অত বুঝিয়ে পড়ার সময় নাই, বুঝছো, বললাম তো আমি খুব কম ক্লাসের ভিতরে শেষ করে দিব, কারণ আমার দৌড়ের ভিতরে তোমাদের অত সময় দিতে পারবো না। তো যাই হোক, ইম্পর্টেন্সের ভিতর নাম্বার 1, রুরাল পপুলেশন ইজ ইন মেজরিটি। আমাদের যে শহরে আমরা বসবাস করি এদের সংখ্যা কিন্তু খুবই কম, এবং প্রত্যেকের একটা ব্যাকগ্রাউন্ড বা রুট হচ্ছে কোথায়, ভিলেজে, রুরালে। এই জন্য বলছে যে আমাদের শুধু এই জন্য না, এবং গ্রামেই সব থেকে বেশি মানুষ বসবাস করে, এই জন্য বলছে যে রুরাল পপুলেশন ইজ ইন মেজরিটি। নাম্বার 2, ইন্টিমেট রিলেশনশিপ বিটুইন দ্য ল্যান্ড অ্যান্ড ম্যান, মাটি ও মানুষের সম্পর্ক, যেটা একটা পারস্পরিক একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে আমাদের ইন্টিমেট রিলেশনশিপ। নেক্সট নাম্বার 3, ভিলেজ অ্যান্ড রুরাল লাইফ ফর্ম দ্য সোর্স অফ পপুলেশন। এর আগে কথাটা বলা হয়েছে, তাও একটু আলাদাভাবে এটা বলা যায় যে ভিলেজ এবং রুরাল লাইফ ফর্ম দ্য সোর্স অফ পপুলেশন। গ্রাম থেকেই পপুলেশনের সোর্সটা হয়, বা
এই রুরাল লাইফ। তারপরে নাম্বার 4, সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ টু দ্য রুরাল লাইফ। রুরাল লাইফের যে মনস্তাত্ত্বিক একটা বিষয় আছে, সেই অ্যাপ্রোচটা কাজে লাগে বা ইম্পর্টেন্স যদি দেওয়া হয় তাহলে এরকম বলা যায়। তো এই 4টা হচ্ছে আমাদের ইম্পর্টেন্স অফ রুরাল সোসিওলজি। নেক্সট হেডিং, মেথডস অফ সোসিওলজি। সোসিওলজির যে মেথডস গুলো আছে, মেথডস ইউজড ইন সোসিওলজি আর নাম্বার 1, শুধু লিখে রাখবা, ভিতরে এটার আর কিছু বলবো না, পড়লে বুঝতে পারবা। মেথড নাম্বার 1, দ্য কম্পারেটিভ মেথড, কম্পেয়ার করা। আগের যে ছিল, আগের 90 দশকে যেটা ছিল সেটা এই দশকে এসে কিন্তু আমাদের হবে না। সুতরাং কালচার টু কালচার বা সময়ের পরিবর্তনে যে চেঞ্জটা আসে। তারপরে দ্য হিস্টোরিক্যাল মেথড। নাম্বার 3, স্ট্যাটিস্টিক্যাল মেথড। নাম্বার 4, দ্য কেস স্টাডি মেথড। কেস স্টাডি ওটা করলে বুঝবে। নাম্বার 5, দ্য ফাংশনাল মেথড। ফাংশনাল মেথডের পরে হচ্ছে সায়েন্টিফিক মেথড। এই সায়েন্টিফিক মেথডের ভিতরে যে বিষয়গুলো আছে ওটা আমি আর বলছি না, তবে এটা দরকারি আছে আমাদের রিসার্চ ডিজাইন বা রিসার্চ যখন পড়তে যাব, সোশ্যাল রিসার্চ, তখন এটা আসবে সামনে। সায়েন্টিফিক মেথড নাম্বার 6 গেল। নেক্সট নাম্বার 7, সার্ভে মেথড। লাস্ট ওয়ান, সোসিওমেট্রিক মেথড। তো এই যে মেথডগুলো আছে এটা আমরা জাস্ট পড়লাম, এভাবেই আমাদেরকে আর বিস্তারিত পড়ার সময় নাই। সোসিওলজি আর সায়েন্স। সোসিওলজি, এবার হেডিং দাও, সোসিওলজি অ্যাজ সায়েন্স। তার মানে সোসিওলজিটাও সায়েন্স, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ, সোসিওলজি যে একটা সায়েন্স। ওই যে বললাম একটু আগে যে সায়েন্স অফ সোসাইটি, তো এই সায়েন্স কেন? তো এখানে বলেছে এরকম যে W.F. অকবার্ন, অ্যান আমেরিকান সোসিওলজিস্ট, উনি এই যে আমেরিকান সোসিওলজিস্ট অকবার্ন, উনি বলেছিলেন যে সোসিওলজি হচ্ছে একটা সায়েন্স। যেহেতু সোসিওলজি একটা সায়েন্স, তাহলে সায়েন্স হতে হলে একটা বিষয়ের 3টা ক্রাইটেরিয়ার মাধ্যমে তাকে জাজ করা হয়। 1 নম্বরে বলেছে দ্য রিলায়াবিলিটি অফ নলেজ। রিলায়েবল মানে কি? রিলায়াবিলিটি, তাই না? যে কতখানি রিলায়েবল এই যেটা, দ্য রিলায়াবিলিটি অফ নলেজ। তো এখানে বলা আছে ওরকম কথাগুলাই, যে এর যে নলেজ গুলো সেগুলো একেবারেই রিলায়েবল। তারপরে বলতেছে যে এই নলেজের অর্গানাইজেশনটা, হ্যাভ হ্যাজার্ডলি কথা বললে সেটাকে শোনে না দেখবা, তবে সিস্টেমেটিক্যালি স্টেপ বাই স্টেপ যদি বলা হয় এবং মানুষ বুঝতে পারে তাহলে সে সেটা অ্যাকসেপ্ট করে এবং সেটা মনোযোগ দিয়ে শোনে। এই যে আমি যদি তোমাদেরকে এলোমেলো কথা বলতাম, অনেকে পরে ইন করতেছো তো হয়তো এলোমেলো মনে হতে পারে, সো কিছু করার নাই, অনলাইন ক্লাস এরকমই হ্যাভ হ্যাজার্ড মনে হতে পারে। তো শুরু থেকে যারা আছো তারা হয়তো বুঝতে পারবে যে আমি কোন লাইনে পড়ছি বা কি পড়ছি। তো সেই কথাটা এখানে বলেছে যে 2 নম্বরে বলছে যে দ্য অর্গানাইজেশন অফ নলেজ। এক নম্বরে বলেছে রিলায়াবিলিটি অফ নলেজ, 2 নম্বরে বলছে যে ওই নলেজটার অর্গানাইজেশন বা কতখানি অর্গানাইজড কতখানি ওই নলেজটা। এলোমেলো জ্ঞান হলে হবে না, অবশ্যই কি হতে হবে, সায়েন্স হতে হলে তার একটা এই যে নলেজ থাকবে সেটা অর্গানাইজড ওয়েতে থাকবে। সো এই যে সোসিওলজিটা, এর ভিতরের যে নলেজগুলো সেটা কিন্তু ফুললি অর্গানাইজড। তারপরে লাস্ট ওয়ান বলেছে যে মেথড কি বলছে যে দেখবা মলিকুলার লেভেলে যে কাজগুলো আছে এই কাজগুলো হচ্ছে ল্যাবে করা হয় এবং একটা কনফাইন্ড এরিয়াতে বা আবদ্ধ জায়গায়, একটা রুম, ল্যাব এরকম, সেখানের ভিতর থেকেই তোমার এই এক্সপেরিমেন্ট গুলো করে এবং রেজাল্ট বের করে।
কিন্তু সোসিওলজির যে কি বলে রিসার্চ, এটা কিন্তু ঘরের ভিতরে করা সম্ভব না। এটা করতে হবে তোমার আউটার সাইডে যেতে হবে, ফিল্ডে যেতে হবে, ক্লায়েন্ট বা ফার্মারদের কাছ থেকে ডাটা কালেক্ট করতে হবে এবং সেটা অ্যানালাইসিস করে রেজাল্ট বের করতে হবে। সুতরাং এটা একটা অথেন্টিক ওয়ে এবং একটা মজার বিষয়, মলিকুলার লেভেলে কাজ প্রচুর পরিমাণে হয় এবং রিসার্চ, কিন্তু আমেরিকায় মোটামুটি আমরা আমেরিকাকে খুব একটা প্রাধান্য দেই কিন্তু যে কোনো ধরনের রিসার্চ পারপাজে। তাই আমেরিকাতে কিন্তু বেশিরভাগই যে সোসিওলজি বলো বা এক্সটেনশন বা এই টাইপের যে সামাজিক বিজ্ঞান টাইপের যে সাবজেক্টগুলো, এটার কিন্তু খুব গুরুত্ব এখানে কানাডায়, তারপরে আমেরিকায়, অন্যান্য আছে, ল্যাব বেস তো আছে। তো যা হোক, ওটা আর বিস্তারিত বলছি না। তো এই তিনটা জিনিস থাকলে একটা বিষয়কে কি বলা যায়, সায়েন্স বলা যায়। তো যেহেতু সোসিওলজিকে সায়েন্স বলেছে এবং এই সায়েন্সের তিনটা জিনিসই অ্যাপ্রোপ্রিয়েট আছে, সেই দিক থেকে বিবেচনা করলে বলা যায় যে সোসিওলজি হচ্ছে কি একটা সায়েন্স। তো এখান থেকে যে বিষয়গুলো বেশি পড়তে হবে সবগুলোই ইম্পর্ট্যান্ট, কিন্তু সংজ্ঞা দুইটা, ইম্পর্টেন্স অফ রুরাল সোসিওলজি, মেথডটা ফাইনালে আসে, মেথডটা তোমার ইয়েতে আসবে না হয়তো মিড টার্মে। ঠিক আছে, এটা একটু ইয়ে করে নিও। ভার্সিটির পড়াশোনা কিন্তু ভাস্ট না, মোটামুটি একটু হিসাব করে পড়লে ভালো রেজাল্ট করা যায়। মেথড অফ সোসিওলজি এটা মিডে নাও থাকতে পারে, ফাইনালে হয়তো আসে। আর সোসিওলজি আর সায়েন্স যেটা লাস্টে পড়ালাম সেটা কিন্তু মিডেও থাকে অনেক সময়, আবার ফাইনালেও থাকে। আচ্ছা, তারপরে আমরা যাচ্ছি পরবর্তী যে টপিক বলো বা আলাদা চ্যাপ্টার করে তো ভাবে করা হয়নি, এটা হচ্ছে আমাদের সোসাইটি, টপিক আকারে নিতে পারো যে সোসাইটি, সোসিওলজি অ্যান্ড রুরাল সোসিওলজি, এটা আমরা শেষ করলাম এই শীটটা। এবার একটা নতুন, সেটা হচ্ছে সোসাইটি। আচ্ছা, তাহলে সোসাইটি যে অ্যাকর্ডিং টু ম্যাকআইভার, সোসাইটি ইজ এ ওয়েব অফ সোশ্যাল রিলেশনশিপ। সোশ্যাল রিলেশনশিপের যে একটা জাল বা নেট, সেটাকে কি বলা যায়, সোসাইটি বলা যায়। আমাদের সমাজে একজন বসবাস করতে পারি না, অবশ্যই সেটাই কি করতে হয়, একেবারে একটা সংঘবদ্ধ আকারে বসবাস করা লাগে, সেই সাথে পারস্পরিক একটা ভালো ইন্টারাকশন থাকা দরকার, তাহলে আমাদের সোসাইটি তৈরি হয়। তো ক্যারেক্টারিস্টিক্স অফ সোসাইটি সংজ্ঞা পড়লাম, আরো দুই একটা আছে সহজ সহজ, এটা পড়ে নিবা। ক্যারেক্টারিস্টিক্স অফ সোসাইটি, 20 জনই আসছে, তোমরা স্টুডেন্ট অনেক অনেক বলেছিলে, কিন্তু 20 জন আসছে, তো এতে কি হবে বলো? 20 জন ক্লাস করলে অন্যদের হয়ে যাবে? তন্ময় কই? জি স্যার। এই ইয়া কম কেন, পার্টিসিপেন্টস সব গেছে কই? স্যার বলতে পারি না স্যার, এই জন্য মানে ক্লাস তো স্যার এরকম মাঝে মধ্যে এরকম সমস্যা হয় স্যার। এরকম সমস্যা হওয়া যাবে না, বুঝছো, ক্লাস নিলে থাকতে হয়, তা না হলে হবে না তো। জি স্যার, আমি তো স্যার দুপুরে ওই যে 12টার দিকে বলে দিছিলাম গ্রুপে, এখন দেখছিল হ্যাঁ, অনেকে যাক, দেখছিল। আমার দায়িত্ব করতে হবে, সেটা আমি পালন করি। আর তোমরা কতদূর কি করবে, তোমার এটা পড়ে তারপরে লিখে কিন্তু পাস করা লাগবে, বুঝছো। জি স্যার। সো এটা একটু মাথায় রাখতে হবে এবং সেইভাবে। আর ভালো রেজাল্ট করতে গেলে সব সাবজেক্টে ভালো করতে হয়, তা না হলে ভালো হয় না। আমি আগের দিন অনেক কথা বলতে গেছিলাম, বলতে বলতে আমার কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে, নেট। বলেছিলাম যে ইউনিভার্সিটিতে রেজাল্ট একবার যে টপে উঠে যায় তাকে নামানো কিন্তু খুব কঠিন। তো এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। জবের পড়াশোনা করো ভালো, কিন্তু একাডেমিকও ভালো থাকলে তোমার একটা ভালো অপরচুনিটি জীবনে আসতেও পারে,
কে কোথায় কখন যাবে তার কোনো ঠিক নাই। সো এটাকে ধরতে হবে, ধরে রাখতে হবে। আচ্ছা, সোসাইটি সংজ্ঞা বললাম, ক্যারেক্টারিস্টিক্স অফ সোসাইটি। সোসাইটি হতে হলে কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকতে হয়। আমি একটু দ্রুত আগাবো, আমার আরো আরেকটা শেষ করব। সোসাইটি কনসিস্ট অফ পিপল, mutual interaction and awareness. Number 2, mutual interaction and awareness. অ্যাওয়ারনেস, সচেতনতা এবং ইন্টারাকশন থাকতে হবে। আর ওটা তো বুঝছো, কনসিস্ট অফ পিপল। সোসাইটি ডিপেন্ডস অন লাইকনেস, লাইকনেস মানে একই। দেখবা সোসাইটির একজন যদি একটা বলে সেই সাথে সবাই একটু তাল মেলায় যে হ্যাঁ এর বিষয়টা এরকম, যদি যৌক্তিক হয়। এই জন্য বলে যে সোসাইটি ডিপেন্ডস অন লাইকনেস, একই রকম। সোসাইটি রেস্ট অন ডিফারেন্স টু, আবার সেখানে একই জায়গায় দুই রকম মানুষ বসবাস করতেই পারে, একজনের মতের সাথে আর একজন মিলবে না। বলছে যে 3 নম্বরে বলছে সোসাইটি ডিপেন্ডস অন লাইকনেস, তার মানে এদের মনোভাব একই রকম। আবার বলছে এখানে ব্যতিক্রমও আছে, ডিফারেন্স টু। 5 নাম্বার, কোঅপারেশন এন্ড ডিভিশন অফ লেবার। ডিভিশন অফ লেবার সবাই আমরা বুঝি কিরকম, সেটা হচ্ছে যেমন দেখবা যেসব ফ্যাক্টরিতে জামা তৈরি করে, এখানে হাতা একজন বানায়, কলার বানায় একজন। যে কলার বানায় সে শুধু কলারই বানায় জামা, যে হাতা বানায় অনলি হাতা, আর কোনো কিছু করে না। এরকম করে ছেড়ে দেয় আর লাস্ট ফাইনালি যায় সেটা জোড়া লাগায় একজন। তো এটা ওয়ান কাইন্ড অফ ডিভিশন অফ লেবার। তো আমাদের ফ্যামিলিতেও এটা আছে, দেখবে একা সব কাজ কেউ করে না, সহমর্মিতা আছে, বোধগম্য হয়, বোঝে। তখন তারা কি করে, এই লেবারিং বা লেবারটা কি করে নেয়, তারা ভাগ করে নেয় যে হ্যাঁ তুমি সব করো না, আমাকে আমিও করি, এই টাইপের। তো সোসাইটিতেও এই বিষয়টা হয়, কোঅপারেশন হয় এবং ডিভিশন অফ লেবার। নেক্সট নাম্বার 6, সোসাইটি ইমপ্লাইজ ইন্টারডিপেন্ডেন্স অলসো, তার মানে কি একজন আরেকজনের প্রতি ডিপেন্ড করে। সোসাইটি ইজ ডাইনামিক। নাম্বার 7, সোসাইটি ইজ ডাইনামিক, এটা কিন্তু কোনো স্থবির কিছু না, এটা চলতে থাকে। দেখো আগের সোসাইটি ছিল আর এখন সোসাইটি মেলে ফার ফার ডিফারেন্স। আগের মানুষ অনেক কনজারভেটিভ ছিল, এখন কিন্তু সেরকম কনজারভেটিভ বিষয়টা নেই, কনজারভেটিভনেস অনেকটা চলে গেছে। যেমন দেখো আমার এই যে এখানে যারা উপস্থিত আছে মেয়ের সংখ্যাই বেশি আমি দেখতেছি, আসমা খাতুন, লিমা, নুসরাত জাহান, দীপা, এরকম বেশিরভাগই দেখতেছি মেয়েরা। তো মেয়েরা এখন, আগে তো পড়াশোনা করতেই দিত না, বাড়ির থেকে বের হতে দিত না, সেই সময় কি আছে? তো সোসাইটি ডাইনামিক, এটা চলমান প্রক্রিয়া, এটা কখনো থেমে থাকে না, আস্তে আস্তে হোক আর দ্রুত হোক সেটা চেঞ্জ হবেই। একদিন চেঞ্জ হইলেই সোসাইটির চেঞ্জ হয়, সেটা অল্প একটু হোক, দেখা যাবে না কিন্তু হয়। একদিন করেই তো 365 দিন হয়, এই জন্য বললাম। তো সেকেন্ড লাস্ট, সোশ্যাল কন্ট্রোল। প্রত্যেকটা সোসাইটিতে কিছু কন্ট্রোলিং ব্যাপার স্যাপার আছে, তা না থাকলে কি হয়, সেই সোসাইটি কিন্তু বিগড়ে যায়, ছেলেবেলে গুলা আরো বেশি হয়। এই জন্য বলেছে সোশ্যাল কন্ট্রোল। লাস্ট ওয়ান, কালচার। প্রত্যেক সোসাইটিরই কালচার আছে বিভিন্ন রকম, যেমন আমরা সহজভাবে ধরলে যেমন ওই যে কি বলে, যারা জেলে ফিশারম্যান, তাদের একটা কালচার আছে, অন্যান্য বারবার তাদের একটা আছে, আবার আমরা যারা এই যে আছি ওইটার বাইরে তাদেরও একটা কালচার আছে। তো শুধু ওই কালচার না, তাদের পেশাগত কালচার চিন্তা করলে হবে না, আমাদের ব্যবহার, অ্যাটিটিউড, নর্মস, ভ্যালুস, এই বিষয়গুলোও জড়িত এই কালচারের সাথে। তো কালচার লাস্ট ওয়ান যে ক্যারেক্টারিস্টিক, সেটা আবার আমরা একটু বিস্তারিত পড়বো, সামনে একটা শীট আছে সেই জায়গায়। তারপরে একটা হেডিং এর মতো দিতে হবে বা একটা নতুন যেটা হচ্ছে কমিউনিটি। কমিউনিটি, সোসাইটি পড়লাম, এবং কমিউনিটি কি? Community is the smallest territorial group that can embrace all aspects of social life. তার মানে এটা হচ্ছে smallest territorial group. টেরিটরি মানে কি? একটা এলাকা বা জোন। সেটা বলেছে যে smallest territorial group that can embrace all aspects of social life. তো এলিমেন্টস অফ কমিউনিটি, দুইটা এলিমেন্ট, লোকালিটি আর একটা হচ্ছে কমিউনিটি সেন্টিমেন্ট। লোকালিটি
তারপরে হচ্ছে সেন্টিমেন্ট। এই দুইটা জিনিস পড়ার দরকার নাই, এলিমেন্টস বাদ দিও। আদার অ্যাসপেক্টস অফ কমিউনিটি, এটাও থাকবে না, ওটা পড়ো না। ডিফারেন্স বিটুইন সোসাইটি অ্যান্ড কমিউনিটি, এটা পড়তে হবে। ডিফারেন্স বিটুইন সোসাইটি অ্যান্ড কমিউনিটি, তোমাদের কথা বলার সুযোগ দিচ্ছি না, আর দিব না, কারণ আমার শেষ করতে হবে। শুনতে পাচ্ছ মনে হয় সবাই, যাই হোক আমি আগাই। ডিফারেন্স বিটুইন সোসাইটি অ্যান্ড কমিউনিটি, সংজ্ঞা দিলে প্রথমে কমিউনিটি এবং সোসাইটির। তারপরে সোসাইটি হচ্ছে কিরকম, অ্যাবস্ট্রাক্ট, আর কমিউনিটি হচ্ছে কনক্রিট। সোসাইটি সোসাইটি অ্যাবস্ট্রাক্ট বলেছে, অ্যাবস্ট্রাক্ট মানে আমরা বুঝি তো নাকি, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট কিরকম, যেটা হচ্ছে অনুভব করা যায় কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না, খাওয়া যায় না, তাই না? যেমন বিউটি, বিউটি আবার তোমার বান্ধবী না আর কি, যাও ছেলেরা অন্যভাবে ভাইব না। বিউটি যেটা বলেছি সৌন্দর্য বা সুন্দর, এই জিনিসটা ধরা যায় না কিন্তু অনুভব করা যায়। তো অ্যাবস্ট্রাক্ট ফর্ম সোসাইটি। আর একটা বলেছে যে কমিউনিটি, মানুষজনের, এই মানুষজনের ভিতরে যে একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস তৈরি হয়, একটা সোসাইটি তৈরি করে, সেটাই হচ্ছে আমাদের সোসাইটি। তো এরকম আরো কয়েকটা পার্থক্য আছে, যেমন সোসাইটি ইজ ওয়াইডার, কমিউনিটি ইজ স্মলার দ্যান সোসাইটি। আরো অনেক পার্থক্য আছে, পড়ে নিও তোমরা। নেক্সট টপিক যেটা, এটা হচ্ছে ইনস্টিটিউশনস। ইনস্টিটিউশনস ইনস্টিটিউশনস এটার সংজ্ঞা, তিনটা সংজ্ঞা দেওয়া আছে, একটা পড়াই, সেটা হচ্ছে ম্যাকাইভার অ্যান্ড পেজ। ওনারা বলেছেন যে ইনস্টিটিউশনস মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য established forms or conditions of procedure characteristic of group activity. গ্রুপ অ্যাক্টিভিটি হয় যেখানে, একটা ইনস্টিটিউশন তৈরি করতে হলে কি হয়, একটা গ্রুপ অফ পিপলের এফোর্ট লাগে, যেটা ছাড়া কোনো ইনস্টিটিউশন, যেমন আমাদের পিএসটিইউ, এটা কি, এটা টোটাল কার্যক্রমটা চলতেছে একটা গ্রুপ অফ পিপলের অ্যাক্টিভিটির বা এফোর্টের মাধ্যমে। তো সেই ইনস্টিটিউশন, এটার ক্যারেক্টারিস্টিক্স থাকে কিছু। ক্যারেক্টারিস্টিক্স অফ ইনস্টিটিউশনস, নাম্বার 1 সোশ্যাল ইন নেচার, এটা সামাজিক একটা নেচার আছে। ইউনিভার্সালিটি, সার্বজনীনতা। নাম্বার 3 ইনস্টিটিউশনস আর স্ট্যান্ডার্ডাইজড নর্মস, কিছু নিয়ম নীতি থাকবে। ইনস্টিটিউশনস অ্যাজ মিনস অফ স্যাটিসফাইং নিডস, মানুষের নিডটা পূরণ করবে ইনস্টিটিউশন, সেটা হচ্ছে বলছে যে স্যাটিসফাইং নিডস থাকবে। ইনস্টিটিউশনস আর দ্য কন্ট্রোলিং মেকানিজম, এখানে বিভিন্ন ধরনের ল থাকবে, তারপরে হচ্ছে তোমার লেজিসলেশন থাকবে, মোরালিটি, রিলিজিয়ান, এই টাইপের কিছু ব্যাপার স্যাপার, যে কন্ট্রোলিং মেকানিজম। নাম্বার 6 রিলেটিভলি পার্মানেন্ট ইনস্টিটিউশন, এটা কিন্তু চলমান, ওইটাও চলমান, কিন্তু রিলেটিভলি পার্মানেন্ট বলেছে, অপেক্ষাকৃত পার্মানেন্ট বা তুলনামূলক। অ্যাবস্ট্রাক্ট ইন নেচার ইনস্টিটিউশন, সেটাও একটা অ্যাবস্ট্রাক্ট ফর্মে। ওরাল অ্যান্ড রিটেন ট্র্যাডিশন, মৌখিক এবং লিখিত কিছু ঐতিহ্য, যেমন ওটা ভিতরে পড়ে নিও, বোঝা যাচ্ছে যে ওরাল এবং রিটেন কিছু ডকুমেন্ট থাকে, এটা মৌখিক, তারপরে বেশিরভাগই ইয়ে থাকে, রিটেন থাকবে, কারণ যেহেতু একটা ইনস্টিটিউশনের ইয়ে করা হয়। আবার এটা যেহেতু একটা অ্যাবস্ট্রাক্ট ফর্ম, সেই জন্য ওরালও একটা মেইন ফ্যাক্ট। তারপরে বলেছে যে সিনথেসাইজিং সিম্বল ইনস্টিটিউশনস may have their own symbols, তাদের কি থাকবে, একটা নিজেদের প্রতীক থাকে। লাস্ট ওয়ান অ্যান্ড নাম্বার 10 ইনস্টিটিউশনস আর ইন্টাররিলেটেড। তো ইন্টাররিলেটেড, এটা আমরা বুঝি যে একটা আর একটার সাথে যে অঙ্গাঙ্গি ভাবে জড়িত বা ইন্টাররিলেটেড। লাস্ট, এখানে যে লাস্ট বিষয়টা, সেটা হচ্ছে আমাদের ফাংশনস অফ ইনস্টিটিউশনস।
একটা ইনস্টিটিউশনের কি কি ফাংশনস থাকতে পারে। 1 নম্বরে বলেছে institutions cater to the satisfaction of needs. satisfaction of need এটা কিন্তু ক্যারেক্টারেও বলেছে। নাম্বার 2 institutions controls human behavior কন্ট্রোল করে। নাম্বার 3 simplify action for individual, তার মানে সহজীকরণের যে একটা বিষয় আছে সেটা অ্যাসাইন রোলস অ্যান্ড স্ট্যাটাস টু দ্য ইন্ডিভিজুয়ালস, প্রত্যেকটা ব্যক্তির উপরে কি করে রোল এবং রেসপন্সিবিলিটি বা স্ট্যাটাস অ্যাসাইন করে। থার্ড লাস্ট ইনস্টিটিউশনস কন্ট্রিবিউট টু ইউনিটি অ্যান্ড ইউনিফর্মিটি। এই যে যেটা বলেছে ইনস্টিটিউশন, এটা আমাদের কন্ট্রিবিউট করে কোথায়? একত্রিত হওয়ার জন্য বা একত্র থাকার জন্য, ইউনিটি অ্যান্ড ইউনিফর্মিটি। সেকেন্ড লাস্ট ম্যানিফেস্ট ফাংশন অফ ইনস্টিটিউশন। এখানে ম্যানিফেস্ট বলতে আদার্স যে দুইটা ইয়া আছে সেটার কথা বলেছে, যেমন দ্য পারসুইট অফ ইটস অবজেক্টিভস অর ইন্টারেস্ট। 2 নম্বরে বলেছে দ্য প্রিজার্ভেশন অফ ইটস ওন ইন্টারনাল কোহেশন সো দ্যাট ইট মে সার্ভাইভ। তার মানে ম্যানিফেস্ট ফাংশন অফ ইনস্টিটিউশন আদার যে বিষয়টা। লাস্ট ওয়ান বলেছে যে নেগেটিভ ফাংশনস অফ ইনস্টিটিউশন। নেগেটিভ ফাংশন অনেক সময় থাকে, সেই বিষয়টা এখানে বলেছে যে institutions may cause harmful effects also. They do not undergo changes easily and quickly. এই যে ইজিলি এবং কুইকলি কি হয় না, যায় না। when they become too conservative they retard process. এই যে বলেছে দেখছো যে ইনস্টিটিউশন অনেক সময় কি হয়, অতিরিক্ত কনজারভেটিভনেস ভালো না, সেটা কিন্তু সমাজের জন্য ক্ষতিকর। এজন্য বলেছে যে ইনস্টিটিউশনে অনেক সময় কি হয়, কুইকলি চেঞ্জ হয় না, সেই মানদাতা আমলের আগের যে বিষয়টা সেটা ধরে আঁকড়ে পড়ে থাকে, যার জন্য কি হয়, হ্যাম্পার হয় আমাদের পরবর্তী জীবন বা আমাদের লাইফটাকে চেঞ্জ করার যে একটা স্থবিরতা সেটা চলে আসে, ডাইনামিক বিষয়টা থাকে না। তো যা হোক, তারপরে আমরা যে একটু আগে কালচার বলেছিলাম, কালচারের এইটা দেখি বেশি না, অল্প আছে, আমরা চেষ্টা করব, আর বেশি সময় নেওয়া যাবে না, আর 6.5 মিনিটের মতো ক্লাস। কালচার একদম সহজ কথায় যদি আমরা বলতে চাই, কালচারটা হচ্ছে কিরকম, আমরা যা এবং আমাদের যা আছে সেইটাই হচ্ছে কালচার। তুমি কি এবং তোমার কি আছে সেটাই হচ্ছে কালচার। তো এখানে এইরকম একটা সংজ্ঞা দিয়েছে যে ম্যাকআইভার বলেছে কালচার ইজ হোয়াট উই আর আর হোয়াট উই হ্যাভ। আমরা যা এবং আমাদের যা আছে এটাই হচ্ছে আমাদের কালচার। তার মানে কি, আমরা যেটা নিয়ে, যেমন আজকে শুক্রবার, আজকে নামাজ পড়েছো অনেকেই, হয়তো সবাই পড়েছো জুম্মার নামাজ, যেটা এটা কিন্তু অন কাইন্ড অফ কালচার বলা যায়। কারণ কি, এটা কালচারে পরিণত হয়ে গেছে, এবং যদি ধর্মীয়ভাবে বিবেচনা করি তাহলে সব কিছুর ঊর্ধ্বে এটা কি বলে, একটা মনস্তাত্ত্বিক বিষয় যে হ্যাঁ আল্লাহর ইবাদত করা বা সেই অনুযায়ী আমরা, তো এই আমরা যা এবং আমাদের যা আছে সেটাই হচ্ছে কালচার। ক্যারেক্টারিস্টিক্স অফ কালচার। নাম্বার 1, কালচার ইজ লার্ন। কালচার কিন্তু শেখা হয়। আমার বাবা, তার বাবা বা দাদা, এরা এরকম ভাবে আস্তে 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 একটা কালচার চলে আসছে। এটা কিসের মাধ্যমে? পরম্পরায়, পরবর্তীতে শেখার মাধ্যমে আসে। নাম্বার 2, কালচার ইজ সোশ্যাল। কালচার ইজ সোশ্যাল। নাম্বার 3, কালচার ইজ শেয়ার্ড। এটা কিন্তু এক কালচার থেকে আরেক কালচারে পরিবর্তন আসে, পরিবর্তন না কি বলে, পরিবর্তন হয়। কারণ কি, এক কালচার এক কমিউনিটি থেকে অন্য কমিউনিটিতে যখন যায় তখন সেটা নতুন কালচার হয়। এজন্য বলেছে যে কালচার ইজ শেয়ার্ড। যেমন আমরা কিন্তু ওয়েস্টার্ন
কালচার অনেকটা আমাদের ভিতরে চলে এসেছে, অনেকেই আমরা এটা এখন করি, যদিও বিষয়টা ভালো না। কালচার ভালো জিনিস শেয়ার করতে হবে এবং সেটা বেশি বেশি করে আমাদের চর্চা করতে হবে। এর ভিতর দেখো বলেছে যে কাস্টমস, ট্রেডিশনস, বিলিফস, আইডিয়াস, ভ্যালুস, মোরালস, এই বিষয়গুলো বেশি বেশি শেয়ার হবে এবং যেটা বেশি মোরালিটি থাকবে বা ভালো হবে আমাদের সমাজের জন্য আমরা সেটা প্র্যাকটিস করব। কালচার ইজ ট্রান্সমিসিভ, এটা একটা থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় মানুষের মাধ্যমে। কালচার 5, কালচার ইজ কন্টিনিউয়াস অ্যান্ড কুমুলেটিভ। কন্টিনিউয়াস পর্যায়ক্রমিক ভাবে চলে এবং এটা হচ্ছে কুমুলেটিভ। কুমুলেটিভ বলছে কেন? GPA, গ্রেড পয়েন্ট এভারেজ, বাট CGPA, হোয়াট ইজ CGPA? কুমুলেটিভ গ্রেড পয়েন্ট এভারেজ। সবগুলো সেমিস্টারের রেজাল্ট একসাথে হয়ে যেটা হয় সেটা হচ্ছে CGPA। এটা আগে শোনো নাই, এটা ইউনিভার্সিটিতে CGPA থাকে, কারণ অনেকগুলো সেমিস্টার তো সেই অনুযায়ী হিসাব করা হয়। এই জন্য বলছে যে কালচারটা কিরকম, কুমুলেটিভ, আগের সব কালচারের মিক্সড হয়। কালচার ইজ কনসিস্টেন্ট অ্যান্ড ইন্টিগ্রেটেড। কনসিস্টেন্ট মানে সঙ্গতিপূর্ণ যে বিষয়টা আছে এবং ইন্টিগ্রেটেড সমন্বয় থাকে। কালচার ইজ ডাইনামিক অ্যান্ড অ্যাডাপটিভ। অ্যাডাপটিভ, অ্যাডাপশন মানে কি খাপ খাওয়ানো, তো সে অ্যাডাপটিভ আর ডাইনামিক। ডাইনামিক আগে বলেছি। কালচার ইজ গ্র্যাটিফাইং, তো গ্র্যাটিটিউড টাইপের গ্র্যাটিফাইং। সেকেন্ড লাস্ট, কালচার ভ্যারিজ ফ্রম সোসাইটি টু সোসাইটি। এক কালচারে এক প্র্যাকটিস আছে, অন্য কালচারে সেটা নাই। সো এই জন্য বলেছে যে কালচার ভ্যারিজ ফ্রম সোসাইটি টু সোসাইটি। নাম্বার 10 অ্যান্ড লাস্ট ওয়ান, কালচার ইজ সুপার অর্গানিক অ্যান্ড আইডিয়েশনাল। তো এইটার ভিতরে একটু পড়ো, এই বিষয়টা ওরকম একটু কঠিন মনে হয় যে সুপার অর্গানিক হয় কিভাবে, আবার আইডিয়েশনাল হয়। তো কালচার ইজ সামটাইমস কল্ড দ্য সুপার অর্গানিক। Herbert Spencer meant that culture is neither organic nor inorganic. এটা অর্গানিকও না আবার ইনঅর্গানিকও না নেচারে, বাট অ্যাবভ দিস টু, সুপার অর্গানিক অথবা আইডিয়েশনাল। দ্য টার্ম implies the social meaning of physical objects and physiological acts. তার মানে বলছে যেটা অর্গানিকও না আবার ইনঅর্গানিকও না, এটা হলো সুপার অর্গানিক। আচ্ছা যা হোক, আর 1.5 মিনিট আছে। টাইপস অফ কালচার, ম্যাটেরিয়াল কালচার আর একটা হচ্ছে নন ম্যাটেরিয়াল কালচার। তো ফাংশনে চলে যাবো আমরা এরপরে। ফাংশনস অফ কালচার। নাম্বার 1, কালচার ইজ দ্য ট্রেজারি অফ নলেজ। তার মানে জ্ঞান ভান্ডার বলা হয় কালচার। নাম্বার 2, কালচার ডিফাইন্স সিচুয়েশনস। সিচুয়েশন কি হতে পারে বা কেমন কি সেটা ডিফাইন করে। কালচার ডিফাইন্স অ্যাটিটিউডস, ভ্যালুস অ্যান্ড গোলস। অ্যাটিটিউডস মানে দৃষ্টিভঙ্গি, ভ্যালুস মূল্যবোধ, গোলস প্রত্যেকের লাইফের যে গোলের বিষয় আছে। 4 নাম্বার, কালচার ডিসাইডস আওয়ার ক্যারিয়ার। জেলের ছেলে কি হয়, জেলে হয় এর কারণ কি জানো? সবাই জানে, তার ভিতর থেকেও ভালো অনেকে বের হয়ে আসে। যা হোক, তারপরেও এই কালচার কিন্তু আমাদের ক্যারিয়ার ঠিক করার বিষয়ে একটা ভাইটাল ফ্যাক্ট। সেকেন্ড লাস্ট, কালচার প্রোভাইডস বিহেভিয়ার প্যাটার্ন। কিভাবে বিহেভ করতে হয় সেটাও কিন্তু এই কালচারের মাধ্যমে আমরা শিখে থাকি। লাস্ট ওয়ান, কালচার মোল্ডস পার্সোনালিটি। তোমার পার্সোনালিটি কেমন হবে সেটাও এই কালচার ডিফাইন করে দেয়। তো মোটামুটি পড়লে আরো ভালো বুঝবে। আমি তো দ্রুত আগাইছি শুধু। তো পরবর্তী ক্লাসে আমরা আবার কথা বলবো এবং কালকে দেখি কবে পারি, 2-1 দিনের ভিতরে পারলে আমি সিআরকে জানাই দিব কিন্তু।